ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধের সময় ইরানের ৩ জন নেতা বিশ্ব মিডিয়ায় ছেয়েছিলেন। তাদের পেশা সম্পর্কে জানব এবং এটিও জানব যে বিশ্ব কেন তাদের ভক্ত হয়ে উঠল। তালিকায় প্রথম নামটি হল পেজেশকিয়ান সাহেবের, যিনি ইরানের রাষ্ট্রপতি। তিনি একজন হার্ট সার্জন এবং মাঝে মাঝে এখনও নাগরিকদের জীবন বাঁচাতে অপারেশন থিয়েটারে চলে যান। তো তিনি একজন হার্ট সার্জন ছিলেন এবং এখন রাষ্ট্রপতি। দ্বিতীয় স্থানে আছেন আগরিচি সাহেব, পুরো দেশে পুরো বিশ্বে যার প্রতাপ। তিনি পেশায় পিএইচডি স্কলার এবং একজন রণকৌশলী, ফাইন্যান্সের বিশেষজ্ঞ। এতটাই বুদ্ধিমান যে আমেরিকার সামনে হার না মেনে যেভাবে কৌশল সাজিয়েছিলেন, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করেছিলেন, তাতে তো ইরানের বিদেশমন্ত্রীর নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। আর তৃতীয় স্থানে আছেন গালিবাফ, যিনি ইরানি সংসদের প্রধান। আপনাদেরকে জানিয়ে রাখি, তিনি একজন বিখ্যাত পাইলটও এবং ফাইন্যান্সে এতটাই পারদর্শী যে একটা টুইটে ডোনাল্ড ট্রাম্পকে বুঝিয়ে দিয়েছিলেন যে ফাইন্যান্স কি, বিনিয়োগ কিভাবে আসে। আপনারা অবাক হবেন যে যখন পাকিস্তানে তাদের প্রতিনিধি দল যাচ্ছিল, গালিবাফ সাহেবই বিমান চালিয়ে নিয়ে গিয়েছিলেন। তিনিই তখন পাইলট ছিলেন। তো ইরানে এরকম শিক্ষিত বুদ্ধিমান নেতারা থাকলে ইরান হারবে কিভাবে? প্রযুক্তির কথা বলুন, শিক্ষার কথা বলুন, বুদ্ধির কথা বলুন, কৌশলের কথা বলুন, ইরান অনেক এগিয়ে। আমেরিকা এখন পরমাণু হুমকি দিচ্ছে, সেটা আলাদা ব্যাপার, কারণ আমেরিকার কাছে পরমাণু বোমা তো আছেই। কিন্তু ইরানের সাথে অন্য কোনো ব্যাপারে আমেরিকা পাল্লা দিতে পারবে না, আলহামদুলিল্লাহ। ইরান যুদ্ধের কারণে ইউক্রেনের জন্য সময় নেই যুক্তরাষ্ট্রের, জেলেনস্কি। ইরান যুদ্ধে পাশে না থাকায় মেলোনির বিরুদ্ধে ট্রাম্পের ক্ষোভ। যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনার কোনো তথ্য নেই ইরান। ট্রাম্প দাবি করলেও পাকিস্তানে 2 দিনের মধ্যে সংলাপের সম্ভাবনা কম। ইরান যুদ্ধ প্রায় শেষের পথে, তবে অভিযান এখনও শেষ নয় ট্রাম্প। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি খবর এক্স সংবাদে। আমি মোহাম্মদ আনিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইউক্রেনের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাম্প্রতিক মন্তব্য বিশ্ব রাজনীতিতে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে, যেখানে তিনি বেশ স্পষ্টভাবেই উল্লেখ করেছেন যে ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে সৃষ্ট উত্তেজনার কারণে যুক্তরাষ্ট্রের কাছে এখন ইউক্রেনের জন্য পর্যাপ্ত সময় নেই। জেলেনস্কি তার বক্তব্যে বোঝাতে চেয়েছেন যে বৈশ্বিক মনোযোগ যখন এক স্থান থেকে অন্য স্থানে সরে যায়, তখন দীর্ঘমেয়াদী সংকটে থাকা দেশগুলো এক ধরনের অবহেলার শিকার হয় এবং বর্তমানে ওয়াশিংটনের সমস্ত নীতি নির্ধারণী আলোচনা বা কৌশলগত পরিকল্পনা ইরান ইস্যুকে ঘিরেই আবর্তিত হচ্ছে, যা কিয়েভের জন্য একটি বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতির গভীরতা বিশ্লেষণ করলে দেখা যায় যে ইউক্রেন গত কয়েক বছর ধরে রাশিয়ার সঙ্গে যুদ্ধে যে পরিমাণ সামরিক ও আর্থিক সহায়তা যুক্তরাষ্ট্রের কাছ থেকে পেয়ে আসছিল, এখন সেই প্রবাহে এক ধরনের স্থবিরতা বা ধীর গতি লক্ষ্য করা যাচ্ছে। কারণ পেন্টাগন এবং হোয়াইট হাউসকে এখন তাদের বাজেটের একটি বড় অংশ এবং কূটনৈতিক শ্রম মধ্যপ্রাচ্যের অস্থিরতা সামাল দিতে ব্যয় করতে হচ্ছে। জেলেনস্কি বারবার বিশ্বনেতাদের মনে করিয়ে দিচ্ছেন যে ইউক্রেনের যুদ্ধ কেবল একটি আঞ্চলিক সমস্যা নয়, বরং এটি বৈশ্বিক নিরাপত্তার প্রশ্ন। কিন্তু বর্তমানে ইরান ও তার আশপাশের অঞ্চলে যেভাবে অস্থিরতা বাড়ছে, তাতে আমেরিকার মতো পরাশক্তিগুলোর মনোযোগ বিভাজিত হয়ে যাওয়াটা স্বাভাবিক, এবং এটাই এখন কিয়েভের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সাধারণ দর্শকরা হয়তো লক্ষ্য করেছেন যে মার্কিন সংবাদ মাধ্যমগুলোতেও এখন ইউক্রেনের খবরের চেয়ে ইরান বা মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে অনেক বেশি কাভারেজ দেওয়া হচ্ছে, যা জনমত গঠনেও প্রভাব ফেলছে, এবং এর ফলে কিয়েভকে দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন আগের মতো দ্রুত হচ্ছে না। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির উপর ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ক্ষোভ প্রকাশ আন্তর্জাতিক মহলে এক নতুন চাঞ্চল্য তৈরি করেছে, বিশেষ করে যখন খবর পাওয়া গেছে যে ইরান ইস্যুতে মেলোনি এবং তার সরকার ট্রাম্পের প্রত্যাশিত অবস্থানে না থাকায় সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট তার অসন্তোষ প্রকাশ করেছেন। ট্রাম্পের দৃষ্টিভঙ্গিতে ইরান সংকট সমাধানে ইউরোপীয় মিত্রদের যেভাবে শক্ত অবস্থানে থাকার কথা ছিল, সেখানে মেলোনি অনেকটা নমনীয় বা নিরপেক্ষ ভূমিকা পালন করছেন, যা ট্রাম্পের কাছে এক ধরনের কৌশলগত বিশ্বাসঘাতকতা হিসেবে প্রতীয়মান হচ্ছে, এবং তিনি মনে করছেন যে এই কঠিন সময়ে মিত্রদের কাছ থেকে পূর্ণ সমর্থন না পাওয়াটা পশ্চিমা জোটের ঐক্যকে দুর্বল করে দিচ্ছে। জর্জিয়া মেলোনি দায়িত্ব নেওয়ার পর থেকেই রাশিয়ার প্রশ্নে বেশ কঠোর থাকলেও ইরানের ক্ষেত্রে তিনি হয়তো তার দেশের অর্থনৈতিক স্বার্থ বা ইউরোপীয় ইউনিয়নের সামগ্রিক নীতির বাইরে গিয়ে একক কোনো হঠকারী সিদ্ধান্ত নিতে চাইছেন না, যা ট্রাম্পের কট্টর ইরান নীতির সাথে সরাসরি সাংঘর্ষিক হয়ে দাঁড়িয়েছে।
ট্রাম্পের এই ক্ষোভ কেবল একটি ব্যক্তিগত বিরক্তি নয়, বরং এটি ট্রান্স আটলান্টিক সম্পর্কের মধ্যে থাকা ফাটলকেই দৃশ্যমান করছে, যেখানে আমেরিকা চায় তার প্রতিটি পদক্ষেপে মিত্ররা ছায়ার মতো অনুসরণ করুক, কিন্তু ইউরোপীয় দেশগুলো এখন ক্রমশ নিজেদের সার্বভৌম স্বার্থের কথা চিন্তা করে স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণের চেষ্টা করছে। মেলোনির মতো একজন শক্তিশালী ডানপন্থী নেত্রীর ওপর ট্রাম্পের এই চাপ প্রয়োগ নির্দেশ করে যে আগামীতে যদি ট্রাম্প ক্ষমতায় ফিরে আসেন, তবে ইতালির মতো দেশগুলোর সাথে সম্পর্কের সমীকরণ বদলে যেতে পারে এবং তখন ইউরোপকে হয়তো আরও বড় রাজনৈতিক চাপের মোকাবিলা করতে হবে। দর্শকরা, আপনারা যারা আমাদের নিয়মিত নিউজ দেখেন তারা জানাবেন যে ট্রাম্পের এই ধরনের প্রকাশ্য সমালোচনা কি আসলেই কূটনীতির জন্য সঠিক, নাকি এটি মিত্রদের মধ্যে দূরত্ব আরও বাড়িয়ে দিচ্ছে। কারণ আন্তর্জাতিক রাজনীতিতে সৌজন্যবোধ এবং স্বার্থ এই দুইয়ের মধ্যে ভারসাম্য রাখাটা সবসময়ই কঠিন। ইরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে কোনো আলোচনার কোনো তথ্য বা সম্ভাবনা এই মুহূর্তে তাদের কাছে নেই, যা মূলত ট্রাম্প বা বর্তমান মার্কিন প্রশাসনের পক্ষ থেকে আসা সংলাপের আভাসকে সরাসরি নাকচ করে দিচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে যে যতক্ষণ না আমেরিকা তাদের পূর্বের প্রতিশ্রুতি এবং আন্তর্জাতিক চুক্তির প্রতি সম্মান প্রদর্শন করবে, ততক্ষণ আলোচনার টেবিলে বসা কেবল সময়ের অপচয় ছাড়া আর কিছুই নয়, এবং তেহরান এখন তাদের নিজেদের অবস্থানে অনড় থেকে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে বেশি মনোযোগী হতে চায়। অনেক দিন ধরেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে গুঞ্জন ছিল যে পর্দার আড়ালে হয়তো কোনো সমঝোতা বা সংলাপের প্রস্তুতি চলছে, কিন্তু ইরানের এই সাম্প্রতিক বক্তব্য সেই সব গুঞ্জনে জল ঢেলে দিয়েছে এবং পরিষ্কার করে দিয়েছে যে দুই দেশের মধ্যে অবিশ্বাসের দেওয়াল এখন আগের চেয়ে অনেক বেশি উঁচু হয়ে গেছে। ইরানের উপর একের পর এক নিষেধাজ্ঞা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধির ফলে তেহরান মনে করছে যে আলোচনার প্রস্তাবটি কেবল একটি রাজনৈতিক চাল মাত্র, যা তাদের ওপর চাপ সৃষ্টি করার জন্য ব্যবহার করা হচ্ছে। অথচ বাস্তবে সমাধানের কোনো সদিচ্ছা ওয়াশিংটনের নেই। বিশ্লেষকরা মনে করেন যে পরমাণু চুক্তি থেকে আমেরিকার সরে যাওয়া এবং পরবর্তী ঘটনাপ্রবাহ ইরানকে এমন এক অবস্থানে নিয়ে গেছে যেখানে তারা আর কোনো মৌখিক আশ্বাসে বিশ্বাস করতে পারছে না, এবং তারা চায় বাস্তবসম্মত প্রমাণ যা তাদের দেশের নিরাপত্তা এবং অর্থনীতিকে নিশ্চিত করবে। ইরানের এই অনড় অবস্থান মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে, কারণ আলোচনার পথ বন্ধ হয়ে যাওয়া মানে হল সংঘাত বা অচলাবস্থার পথ প্রশস্ত হওয়া, যা পুরো বিশ্বের জ্বালানি বাজার এবং নিরাপত্তার জন্য ক্ষতিকর হতে পারে। পাকিস্তানের বর্তমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় যে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানে 2 দিনের মধ্যে কোনো বড় ধরনের সংলাপ বা সমঝোতার যে সম্ভাবনা দাবি করেছেন তা বাস্তবে ঘটার সম্ভাবনা অত্যন্ত কম, এবং বিশেষজ্ঞরা এটিকে ট্রাম্পের স্বভাবজাত বাগাড়ম্বর হিসেবেই দেখছেন। পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতি এখন অত্যন্ত অস্থিতিশীল এবং সেখানে সামরিক ও বেসামরিক নেতৃত্বের মধ্যে যে টানাপোড়েন চলছে তাতে মাত্র 48 ঘণ্টার নোটিশে কোনো বড় ধরনের আন্তর্জাতিক সংলাপ বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা কার্যত অসম্ভব একটি বিষয়, কারণ প্রতিটি পদক্ষেপের জন্য সেখানে দীর্ঘ আইনি ও রাজনৈতিক প্রক্রিয়ার প্রয়োজন হয়। ট্রাম্প হয়তো তার কূটনৈতিক ইমেজ বাড়াতে এই ধরনের মন্তব্য করেছেন, কিন্তু ইসলামাবাদের বর্তমান বাস্তবতায় কোনো বিদেশি শক্তির মধ্যস্থতায় এত দ্রুত সংলাপ শুরু হওয়াটা অনেক বড় চ্যালেঞ্জ, বিশেষ করে যখন ইমরান খান বা বর্তমান ক্ষমতাসীনদের মধ্যে চরম তিক্ততা বিদ্যমান। পাকিস্তানের সাধারণ মানুষের মধ্যে ট্রাম্পের এই বক্তব্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ আশা করছেন যদি আমেরিকার হস্তক্ষেপে কোনো সমাধান আসে তবে তা দেশের জন্য ভালো, কিন্তু রাজনৈতিক বোদ্ধারা মনে করছেন এটি সার্বভৌমত্বের প্রশ্নে পাকিস্তান সরকারকে চাপে ফেলতে পারে। তাছাড়া পাকিস্তানের পররাষ্ট্রনীতি এখন অনেক বেশি ভারসাম্যপূর্ণ হওয়ার চেষ্টা করছে, যেখানে তারা চীনের সাথে তাদের গভীর সম্পর্ক বজায় রেখে আমেরিকার সাথেও কাজ করতে চায়। তবে ট্রাম্পের এই ধরনের দাবি পাকিস্তানের মিত্রদের মনেও সন্দেহ তৈরি করতে পারে। দর্শকরা, আপনারা কি মনে করেন, পাকিস্তান কি সত্যিই 2 দিনের মধ্যে কোনো বড় রাজনৈতিক পরিবর্তনে সক্ষম, নাকি এটি কেবল ট্রাম্পের একটি কৌশলগত মন্তব্য যা বাস্তবসম্মত নয়? সে সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরান যুদ্ধ প্রায় শেষের পথে, তবে অভিযান এখনও পুরোপুরি শেষ হয়নি, যা মূলত তার অস্পষ্ট এবং রহস্যময় রণকৌশলেরই বহিঃপ্রকাশ ঘটিয়ে পরিস্থিতিকে আরও রহস্যময় করে তুলেছে। ট্রাম্পের এই বক্তব্যের অর্থ হতে পারে যে বড় ধরনের সরাসরি সংঘাতের পর্যায়টি হয়তো অতিক্রান্ত হয়েছে,
কিন্তু এখনও ছোট ছোট অপারেশন বা কৌশলগত আঘাত অব্যাহত রয়েছে, যা পূর্ণ শান্তি স্থাপনের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এই ধরনের ঘোষণা যুদ্ধের ময়দানে কী প্রভাব ফেলবে তা বলা কঠিন, কারণ এতে করে একদিকে যেমন সমাপ্তির আশা জাগে, অন্যদিকে অভিযানের ধারাবাহিকতা বজায় রাখার কথা বলে উত্তেজনাকেও জিয়ে রাখা হয়, যা সাধারণ মানুষের মনে বিভ্রান্তি তৈরি করে। ট্রাম্পের এই বার্তাটি সম্ভবত তার সমর্থকদের জন্য, যে তিনি শান্তি আনতে পারেন, তবে একই সঙ্গে তিনি শত্রুকে পুরোপুরি নির্মূল করতেও সক্ষম। এই দ্বৈত ইমেজ বজায় রাখার চেষ্টা করছেন, যা ইরানের জন্য এক ধরনের হুমকিও বটে। ইরানের ওপর সর্বোচ্চ চাপের যে নীতি ট্রাম্প অনুসরণ করে আসছেন, তারই ধারাবাহিকতায় তিনি এখন যুদ্ধ শেষের ঘোষণা দিলেও আসলে সেখানে এক ধরনের ছায়াযুদ্ধ বা অর্থনৈতিক যুদ্ধ জারি রাখারই ইঙ্গিত দিচ্ছেন, যা মধ্যপ্রাচ্যকে দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতার দিকে নিয়ে যেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো যুদ্ধ তখনই শেষ হয় যখন রাজনৈতিক সমঝোতা হয়, কিন্তু এখানে কোনো সমঝোতা ছাড়াই যুদ্ধের ইতি টানার কথা বলা হচ্ছে, যা কেবল সাময়িক বিরতি হতে পারে। আমাদের এই বিস্তারিত প্রতিবেদনে আমরা চেষ্টা করেছি প্রতিটি খবরের ভেতরের তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরতে, এবং আশা করি আপনারা এর মাধ্যমে বিশ্ব পরিস্থিতির একটি পরিষ্কার ধারণা পেয়েছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি শেয়ার করুন এবং আপনার বন্ধুদের এই চ্যানেলে যুক্ত হওয়ার আহ্বান জানান, যাতে আমরা আরও ভালো কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি।